ভাই, তার টপিক বোধহীন শিক্ষা। আমি তাকে অনুরোধ করব তিনি তার বিষয়ের উপরে তার রাষ্ট্র প্রসঙ্গ রাখুন। জয়গুরু। শ্রদ্ধেয় কিশোর ঘোষ ভাই। জয়গুরু। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণের শতকোটি প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎজননী বড়মার চরণের শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণের শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণের শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ বাবাইদার চরণের শতকোটি প্রণাম জানাই। অনলাইন সৎসঙ্গে উপবিষ্ট সকলকে জানাই আনন্দিত জয়গুরু। এখন পবিত্র ভাদ্র মাস চলছে, ঠাকুরের 134তম জন্ম মাস। তার মধ্যে আজকে দিনটি আরো একটি বিশেষ দিন, কারণ আজ 5ই সেপ্টেম্বর আরো একজন শ্রেষ্ঠ শিক্ষকের জন্মদিন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। শিক্ষক দিবস নিঃসন্দেহে ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানের দিন। তাই বাবা মা থেকে শুরু করে সমাজ প্রগতির ধারক বাহক সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং জীবনের শিক্ষক শ্রী শ্রী ঠাকুরকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম। জয়গুরু। বোধহীন শিক্ষায় আজ আমি আলোচনা করার চেষ্টা করব ঠাকুরের আঙিনায় শিক্ষা আর আমাদের প্রচলিত শিক্ষা। ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হন আপার। মানুষ বাল্য জীবন থেকে একদম মৃত্যু কাল পর্যন্ত শিক্ষা লাভ করে, কিছু না কিছু শিক্ষা লাভ করে। ঠাকুর বললেন 5 বছরের নাম আর 12 বছরের দীক্ষা। তাহলে কি হচ্ছে, জীবনের ভিতটা বাঁধা হলো। এবার আচার্যকে জীবনের সার করে শিক্ষা চলতে লাগলো। আমরা অনেক সময় দেখি বা অনেক কাজ করার পরে দেখি যে পাশের লোকটা হয়তো দেখেনি বা এ দেখেনি ও দেখেনি, কিন্তু যে দেখবার সে ঠিক দেখেছে। তাই জীবনে যদি পুরুষোত্তমের আদর্শ থাকে তাহলে সে কোনো খারাপ কাজই করতে পারবে না, কারণ সেই আদর্শ তাকে বাধা দেবে, তার বোধের উন্মেষ ঘটাবে। ঠাকুর এক বিশ্ববিদ্যালয়ের কথা তৈরি করার কথা বলেছিলেন, যে যার পাশ দিয়ে পেরোলে মানুষের এমনিতেই জ্ঞান লাভ। Where varieties arrive, the meaning of unity, it is university. যেখানে বৈচিত্র্যের মধ্যে একত্র মিলন হচ্ছে, সেটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়। বর্তমানে আমাদের অনেক এডুকেশন বেড়েছে, কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয়, যে যত এডুকেশন বেড়েছে তত মানুষের মধ্যে মানবতার মূল্যবোধ কমে গেছে। তাহলে এডুকেশনটা কি? সেটা তার বাইরে থেকে আমাদের এই ভ্যাকসিনের মতন শরীরে দেওয়া যায় না। ঠাকুর বলছেন, ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে জন্মানোর পর পারিপার্শ্বিক পরিবেশে যা দেখে দেখেই শেখে, সেটাই হলো শিক্ষা। দেখে কি? আচরণ দেখে, অ্যাট্রাকশন দেখে, দেখতে দেখতে শিশু নিজের অজান্তেই শিখে, আর নিজের অজান্তেই যেটা শিখে সেটাই তো হলো প্রকৃত শিক্ষা। অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, নইলে শিক্ষা হয় না। তো দেখে দেখেই আমরা যে জিনিসটাকে শিখছি সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আমার মনে হয় যে শিক্ষাতে লেখাপড়াটা গৌণ। কারণ বলি, একজন উচ্চ শিক্ষিত অনেক উঁচু পোস্টে কাজ করে, অনেক বেতন পায়, অনেক বড় বড় লোকের সঙ্গে মেলামেশা ওঠা বসা করে, সারাদিন সে প্রচুর কাজ করে, ভালো সোসাইটিতে বাস করে, কিন্তু তার পেছনে গিয়ে দেখা যাবে যে সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, কারণ তাদেরকে দেখাশোনা করার মতন তার সময়ই নেই। বা সে যদি গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে, রাস্তায় যদি কোনো কেউ অসুস্থ থাকে, তাকে দেখার পর্যন্ত সময় থাকে না। তার পাড়া প্রতিবেশীর কার যদি কিছু হয় সেটা দেখার পর্যন্ত সময় থাকে না, সে এতটাই ব্যস্ত। তাহলে এমন শিক্ষার কি প্রয়োজন যেখানে আমাদের মূল্যবোধেরই উন্মেষ ঘটলো না? শুধু একাডেমিক স্কোরটা বাড়িয়ে একটা উচ্চ জায়গায় কাজ করার জন্য কি আমরা শিক্ষিত হচ্ছি? আর আমি যদি আরেকটা অন্য জায়গায় দেখি, যে অন্যদিকে যে যার একাডেমিক
স্কোর 0, লেখাপড়া তেমন কিছু নেই, সে যা কিছু শিখেছে জীবন দিয়ে শিখেছে। সে কিন্তু তার ঘরের নিজের মা বাবাকে প্রচন্ড শ্রদ্ধা করে, ভালোবাসে, খুব সুন্দরভাবে রাখে। পাড়া প্রতিবেশীর কারো কোনো কিছু হলে সে তার যথাসাধ্য নিজের মতো সাহায্য করে, তার পাশে গিয়ে দাঁড়ায়। তাহলে দুটো শিক্ষা, একটা যেটা একাডেমিক স্কোরের শিক্ষা আর একটা যেটা জীবন দিয়ে শিক্ষা। ঠাকুর দুটো শিক্ষারই বলেছেন যে একাডেমিক স্কোরটাও হবে অথচ জীবন দিয়েও শিখতে হবে। আমরা আরেকটা গল্প পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী, যে আমরা দেখেছিলাম যে পাখিটাকে শেখানোর জন্য পণ্ডিতরা কত কি না করেছিল, সমস্ত পুঁথি তার মুখের কাছে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কি তার শিক্ষা হয়েছিল? হয়নি, পাখিটা মারা গেছিল, কারণ তার বৈশিষ্ট্য অনুযায়ী কোনো শিক্ষা হয়নি, তাই তার আচরণও ফোটেনি। আর বিবেকানন্দ এই জায়গায় আরেকটা কথা বলছেন যে সমকালীন দেশে শিক্ষা ব্যবস্থা মানুষের বাইরের রূপটিকে মসৃণ করেছে, কিন্তু তার অন্তরের সম্পদ ও শক্তিকে প্রকাশ করছে না। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সর্বতোভাবে মানুষ তৈরি করা, একটা টোটাল ওভারঅল মানুষ জীবনে যখন ভালোভাবে বাঁচতে পারে এবং সেই রাস্তায় যায়, বিভিন্ন যতই বাধা বিপত্তি সত্ত্বেও সেই পথেই চলতে থাকে কোন একটা অনুপ্রেরণায়, তখনই তাকে শিক্ষা বলা হয়। আর যে শিক্ষা শুধু মুখেই থাকে, আচরণে ফোটে না, ঠাকুর সেই জায়গায় বলছেন যে মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। যে শিক্ষাটা যদি বাস্তব জীবনে প্রয়োগই না করা গেল, তাহলে সেই শিক্ষার কি দাম রইল? ঠাকুর বলছেন বই পড়ো, কিন্তু বই হয়ে যেও না, বইয়ের সারমর্মটাকে আত্মস্থ করে জীবনে প্রয়োগ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা যতই শিক্ষিত হচ্ছি ততই অহংকারী, দাম্ভিক, আর যত অর্থ উপার্জন করছি ততই আমরা হিংস্র হয়ে উঠছি। কিন্তু যখন আমাদের অস্তিত্ব সংকটে পড়ে, যখন করোনা একটা, বা ঠাকুরের আরেকটা খুব সুন্দর বাণী রয়েছে যে প্লাবন যখন উদলে ওঠে, জলের স্থলে একসা হয়, সবাই তখন হিংসা ভুলে, কেউ কারো হিংস্র নয়। মানে যখন আমরা প্রত্যেকেই খাদ্য সম্পর্কে, কারণ হচ্ছে একটা হরিণ দৌড়াচ্ছে জীবনে বাঁচার জন্য, আর একটা সিংহ তার পেছনে দৌড়াচ্ছে খাদ্যের জন্য। তাই প্রত্যেকে খাদ্য মানুষেরও কিছু খাদ্য আছে, মানুষকেও হিংস্র পশুরা বক্ষণ করে। কিন্তু যখন প্লাবন হয়, বন্যা হয়, তখন সেক্ষেত্রে পুরো পরিবর্তন হয়ে যায়। তখন সামনে খাবার থাকলেও কিন্তু আমরা খাবারের দিকে ছুটি না, তখন আমার নিজের অস্তিত্বকে বাঁচানোর দিকে ছুটি। কারণ প্রত্যেকে নিজের সত্তাকে ভালোবাসে। সত্তাপ্রেমিক যদি হয়, প্রত্যেকে যদি নিজের সত্তাকে ভালোবাসতে শেখে, এবং সেই ভালোবাসার শিক্ষাটা কোথায় হবে? যদি কোনো প্রকৃত সত্তাপ্রেমিকের কাছ থেকে শেখা যায়, তখনই একটা অখণ্ড সংহিতার সৃষ্টি হয়, তখন একটা সুন্দর সমাজের সৃষ্টি হয়। প্রকৃত বোধের উন্মেষ কখন ঘটবে? জীবনের বৃত্তি প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রণে কখন থাকবে? যখন উচ্চ আদর্শের প্রতি মন ন্যস্ত থাকবে। শিক্ষার মূল ভূমিকাই হচ্ছে বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা। যদি সেটা না হয়, তাহলে সেটা প্রকৃত শিক্ষাই নয়। ঠাকুরের একটা বাণী বলছি, যেটা ভালো, যে তাচ্ছিল্যের এই অভিমানে হলি কবি বৈজ্ঞানিক, হাম্বরাই সৈন্য হলি, নয়তো হলি দেশপ্রেমী। এই খিদমতে করলি কতই, মিটল কিরে ঝাল, একাদশে করলি সেসব তরে জঞ্জাল। আমরা শিক্ষিত হয়ে অনেক কিছুই করলাম, কবি হতে পারলাম, বৈজ্ঞানিক হতে পারলাম, বা নিজের জোরে অহংকারে বা দেশপ্রেমিক, নিজেই কেউ মানুক আর না মানুক আমি নিজে বিশাল বড় দেশপ্রেমিক, সমস্ত কিছুই হলাম, কিন্তু নিজের ভেতরের যে ঝাল, নিজের ভেতরের যে দুর্দশা বা যন্ত্রণা, সেটা কি মিটলো? সেটা কোনোদিনই মিটে না। ঠাকুরের আর একটা স্কুল ছিল, যেটা তপবন, আমাদের সৎসঙ্গের স্কুল। সেই স্কুলের যে সমস্ত শিক্ষকরা থাকতেন, তারা ঠাকুরের কাছে এসে ভোরবেলায় ক্লাস করতেন, তারপরে তপবনে গিয়ে পড়াতেন। তো এরকম একদিন ঘটেছে কি, যে একটা ছেলে প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছে,
হোস্টেলের পরিবেশ নষ্ট করছে, সে খুব সিনেমা দেখে। তো শিক্ষকরা অনেক চেষ্টা করেও তার পরিশুদ্ধি ঘটাতে পারলো না। শেষমেশ ঠাকুরের কাছে এসে নালিশ জানায় যে ঠাকুর, এই ছেলেকে হোস্টেলে রাখা প্রচন্ড বিপজ্জনক, একে তাড়াতে হবে, না হলে আমাদের এই স্কুলে আর কেউ আসবে না, স্কুলের প্রচুর বদনাম হয়ে যাবে। তো ঠাকুর তখন বলছেন যে ঠিক আছে, সেটা তো আপনারা তাড়াতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন কি, যে একটা ছাত্রকে যদি আপনি বের করে দেন তাহলে স্কুলের কত বড় বদনাম হবে। যে সৎসঙ্গের একটা ভালো স্কুল ছিল, সেখানে শিক্ষকরা একটা স্টুডেন্টকে তাড়িয়ে দিয়েছে, একটা ছাত্রকে তাড়িয়ে দিয়েছে। এটা একমাত্র 10টা পুরুষেরই দেখা সম্ভব, অন্য কারণ নয়। যারা ভবিষ্যৎ দেখতে পারে তারাই একমাত্র এই সমস্ত জিনিসের নিধান দিতে পারে। তারপর ঠাকুর তাকে বললেন যে ঠিক আছে, তাকে আমার কাছে পাঠাও। ঠাকুর তাকে বললো যে তোর সিনেমা দেখতে ভালো লাগে? বললো যে হ্যাঁ। বলছি ঠিক আছে, তুই প্রতিদিন রোজ সিনেমা দেখে আসবি এবং সিনেমা দেখে এসে আমাকে এসে বলবি। রোজ এরকম চলতে থাকে। তারপরে এক সময় ঠাকুর বলে যে দেখ বাবা, অনেক ভিড় থাকে, তো তো আমি প্রতিদিন ঠিক মতো শুনতে পাই না, তুই আমাকে কাজ করবি, লিখে লিখে দিবি। তারপরে সেই ছেলেটি আস্তে আস্তে ঠাকুরকে সিনেমা লিখতে লিখতে দিতে শুরু করলো। তারপর ঠাকুর বললো যে তুই শুধু বাংলাতে লিখিস, আমাকে মাঝে মধ্যে ইংলিশেও লিখে দিবি। ঠাকুর কিন্তু কোনো সময় তার উপর ফোর্স করছেন না, তার কাছে আবদার করছেন। ঠাকুর এই কারণের জন্যই প্রকৃত শিক্ষক, যে তিনি একটা মানুষ যাকে শিক্ষকরা পর্যন্ত শেখাতে ব্যর্থ হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে ঠাকুর তাকে আবার পুনরায় জগতে ফিরিয়ে নিয়ে আসছেন। এটাই হচ্ছে ঠাকুরের মহিমা। ঠাকুরের আরেকটা জায়গায় শিক্ষার সম্পর্কে বলছেন ঠাকুর, যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের অন্তর্নিহিত সুপ্ত শক্তির জাগরণ, তারপর ওই শক্তিকে প্রয়োজনে কাজে লাগিয়ে সমাজের উন্নতি, আত্ম উপলব্ধি ও বাঁচা বাড়ার আত্মসমৃদ্ধির মধ্য দিয়েই সর্বাঙ্গীন উন্নতি। আমরা যদি দেখি স্বামী বিবেকানন্দকে, তো তিনিও তারপরে তারও কিছু মত আছে শিক্ষা সম্পর্কে। তো বলছেন শিক্ষার সঙ্গে যোগ থাকবে জীবনের, তা কখনোই যান্ত্রিক হবে না। যে শিক্ষার দ্বারা আমাদের জ্ঞান অনুভব শক্তিকে নিয়ন্ত্রিত করা চলে, তাই প্রকৃত শিক্ষা। বর্তমানে আমাদের যে শিক্ষা, মানে প্রকৃত মানুষ, একটা উদাহরণ দিচ্ছি, যে প্রকৃত মানুষ হলে শিক্ষা বলতে আমরা যেটাকে বুঝি, সেটাকে সে উপযুক্ত ব্যবহার করতে পারে। আর যদি প্রকৃত মানুষ না হয়ে শিক্ষিত হয় তাহলে খুবই ভয়ানক। যেমন প্রকৃত মানুষ হয়ে যদি শিক্ষা লাভ করে তাহলে সে বিবেকানন্দ হতে পারে, আর প্রকৃত মানুষ না হয়ে যদি শিক্ষিত হয় তাহলে সে ওসামা বিন লাদেনও হতে পারে। তাই সর্বশেষ আমি এখানেই শেষ করবো, যে ঠাকুরের চরণে প্রার্থনা জানাই সমস্ত মানুষের অন্তরে প্রকৃত বোধের সঞ্চার হোক, বোধহীন শিক্ষা নয়, বোধই শিক্ষার উন্মেষ ঘটুক। আর একবার সমস্ত শুভ শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের প্রণাম, ভালোবাসা জানি। জয় গুরু। ভাই